আবার আমাদের চ্যানেলের থ্রি অ্যাঙ্গেলে স্বাগত জানিয়ে নিয়ে আসলাম অন্য একটি নতুন ভিডিও, যে ভিডিওতে আমরা আমাদের কার্যক্ষমতা শক্তির 3 নম্বর পার্ট অর্থাৎ শক্তি নিয়ে আলোচনা করব। তো দেখো, শক্তি নিয়ে আলোচনা করার আগে যেটা আমাদের সবার আগে জেনে রাখা দরকার, শক্তিটা কি। শক্তি জিনিসটা কি? দেখো, শক্তি জিনিসটা কি? দেখো, শক্তি শক্তি এক শক্তি জিনিসটা হচ্ছে এনার্জি। এনার্জি 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 এবার শক্তি বলতে কি বোঝায়? অর্থাৎ কার্য করার সামর্থ্যকে বলা হচ্ছে শক্তি। শক্তি মানে কি? কার্য করার সামর্থ্যকে বলা হচ্ছে শক্তি। অর্থাৎ অর্থাৎ কে কতটা বেশি কাজ করতে পারছে সেটা। ক্ষমতাতে আমরা কি জেনেছিলাম? ক্ষমতাতে আমরা জেনেছিলাম যে কে কতক্ষণ ধরে কাজ করতে পারছে সেটা সেটা হচ্ছে ক্ষমতা। আর শক্তি মানে কি? কে কতটা কাজ করতে পারছে সেটা হচ্ছে শক্তি। এবার এই শক্তি, এই কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। আমরা এই ভিডিওতে শক্তিকে আমরা কেবলমাত্র ই দিয়ে ডিনোট করব, ঠিক আছে? আমরা এই ভিডিওতে আমরা শক্তিকে ই দিয়ে ডিনোট করব। তো দেখো, শক্তি, আজকে আমরা মূলত যে যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করব। অন্যান্য শক্তিও রয়েছে, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি, অন্যান্য শক্তি রয়েছে। তো আমরা এই ভিডিওতে কেবলমাত্র আমরা যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করব। যান্ত্রিক শক্তি, দেখো, যান্ত্রিক শক্তির দুটো ভাগ রয়েছে, ঠিক আছে? যান্ত্রিক শক্তির দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে একটা হচ্ছে স্থিতি শক্তি, একটা হচ্ছে স্থিতি শক্তি, একটা হচ্ছে গতি শক্তি, একটা হচ্ছে গতি শক্তি, একটা হচ্ছে স্থিতি শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি, ঠিক আছে? এই স্থিতি শক্তি আবার দুই রকমের হয়। স্থিতি শক্তি আবার দুই রকমের হয়। একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতি শক্তি, একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, আর একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তি, ঠিক আছে? আমি আর স্থিতিশক্তিটা লিখছি না। স্থিতিশক্তির দুটো শর্ত রয়েছে। দুটো শর্ত কি কি? এইটাই হলো এই দুটো শর্ত। দেখো, স্থিতিস্থাপক স্থিতিশক্তি কি? অবস্থানের জন্য, আকৃতির জন্য। স্থিতিস্থাপক স্থিতিশক্তি কি? আকৃতির জন্য। অর্থাৎ যে শক্তির মাধ্যমে বস্তুর আকৃতি পরিবর্তন হয় সেটা হচ্ছে স্থিতিশক্তি। আর অভিকর্ষীয় শক্তি কি না, যে শক্তির জন্য বস্তুর অবস্থানের পরিবর্তন হয়। অবস্থান। যদি প্রশ্ন করে যে স্থিতিশক্তি দুটো শর্ত লেখো, তাহলে আকৃতি মানে সেই শক্তি দুটো শর্ত, একটা হচ্ছে আকৃতি পরিবর্তন, একটা হচ্ছে অবস্থান পরিবর্তন। আকৃতি পরিবর্তনের জন্য স্থিতিস্থাপক স্থিতিশক্তি, আর অবস্থানের জন্য অভিকর্ষ স্থিতিশক্তি। তো এটা ছিল স্থিতিশক্তি দুটো ভাগ। দেখো, অভিকর্ষ স্থিতিশক্তি কাকে বলে তার সংজ্ঞা জানার আগে অভিকর্ষ স্থিতিশক্তি কাকে বলে সেটা একটু জেনে নিই। কারণ মেনলি আমরা ভিডিওতে আমাদের বইতে কেবলমাত্র অভিকর্ষ স্থিতিশক্তি নিয়ে মানে আলোচনা বেশি রয়েছে, আর সেটাই বেশি করে করা আছে। কারণ স্থিতিস্থাপক স্থিতিশক্তি যে আলোচনাটা সেটা 3 নম্বর চ্যাপ্টারে, 2 নম্বর চ্যাপ্টারে, বল ও গতি চ্যাপ্টারে এটা করা রয়েছে। যদিও আমি তোমাদেরকে বলে দেবো এটা। দেখো, অভিকর্ষ স্থিতিশক্তি এখন যেটা আমরা আলোচনার বিষয় সেটা আগে দেখিনি। অভিকর্ষ স্থিতিশক্তি মানে কি? দেখো, একটু মুছে দিই। দেখো, অভিকর্ষ স্থিতিশক্তি মানে কি? দেখো, কোনো শক্তি কিভাবে হয়? আমরা ভূপৃষ্ঠে থাকি, ভূপৃষ্ঠের মধ্যেই হবে। তো দেখো, যে স্থিতিশক্তিটা অভিকর্ষ স্থিতিশক্তি বলছে সেটা আসলে কেন বলছে? দেখো, এটা ধরো আর্থ সারফেস, ঠিক আছে? ইএস, আর্থ সারফেস বলে ডিনোট করছে, এটা হচ্ছে মানে ভূপৃষ্ঠ, ঠিক আছে? এবার অভিকর্ষ স্থিতিশক্তি, ধরো এখানে কোনো একটা বস্তু আছে, ঠিক আছে? এবার আমি বলছি, ধরো এই বস্তুটাকে যদি এদিক থেকে বল প্রয়োগ করো, বা এদিক থেকে, বা এদিক থেকে বল প্রয়োগ করো, তাহলে কি এদিকে বল প্রয়োগ করলে বস্তুটা এদিকে যাবে, আবার এদিকে বল প্রয়োগ করলে বস্তুটা এদিকে যাবে, তাই তো? এরকম হয়। বা কোনাকুনি যদি বল প্রয়োগ করা হয় ভূপৃষ্ঠের মধ্যে থেকে, ঠিক আছে,
যদি কোনাকুনি বল প্রয়োগ করা হয় তাহলে কোনাকুনি যাবে, আবার এদিক করে গেলে এদিক করে যাবে, তাই তো? অর্থাৎ কি করছে না, ভূপৃষ্ঠের মধ্যেই রয়েছে। অর্থাৎ ধরো আমরা ধরো এটা ধরো আর্থ সারফেস, ধরো আমি হাঁটছি, আমি দৌড়াচ্ছি, ঠিক আছে, সব কি ভূপৃষ্ঠের মধ্যে করছি বা ভূপৃষ্ঠের ওপর করছি, তাই তো? এগুলোকে বলা হয় অন্য একটা শক্তি। কিন্তু অভিকর্ষী শক্তি কাকে বোঝাচ্ছে? যখন আমরা এই আর্থ সারফেসে ওপরে যাচ্ছি তখন অভিকর্ষী শক্তি কাজ করছে। বুঝতে পেরেছ? আমরা যে এই যে হাঁটছি চলছি এগুলো কিন্তু অভিকর্ষী শক্তি না। কখন না আমরা ভূপৃষ্ঠের ওপরে যখন যাচ্ছি তখন সেটা হচ্ছে অভিকর্ষী শক্তি, বা অভিকর্ষের বিরুদ্ধে যদি কোনো কাজ করে থাকি তখন সেটাকে অভিকর্ষী শক্তি বলে অভিহিত করা হয়। ঠিক আছে? অর্থাৎ অভিকর্ষী শক্তি, ধরো একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরো এখানে একটা ট্যাঙ্কি রয়েছে, ঠিক আছে, এখানে ধরো অনেক ঘর বাড়ি রয়েছে, ঠিক আছে, এখানে ধরো অনেক ঘর বাড়ি রয়েছে, মানে এটা একটা শহর, ধরে নাও এটা একটা শহর, ঠিক আছে, এই অনেক ঘর বাড়ি রয়েছে, এরকম এরকম রয়েছে। তো এখানে হচ্ছে জলের ট্যাঙ্ক রয়েছে। তো এখানে শহর রয়েছে এরকম, এখানে এরকম শহর রয়েছে, কি করছে না, জল তো এখন ওপরে রয়েছে, এরকম ওপরের স্থানে রয়েছে, এবার এর সঙ্গে অনেকগুলো পাইপ যুক্ত করা রয়েছে। ধরো এই শহরের জন্য একটা পাইপ, এই শহরের জন্য একটা পাইপ, আবার এই শহরের জন্য একটা পাইপ, এরকম করে কি না যুক্ত করা আছে, ঠিক আছে। এবার এর মধ্যে থেকে জল এইদিকে এদিকে যাবে। দেখো তুমি যে কোনো জায়গায় দেখবে, তুমি যদি কোনো জলকে তুমি যদি ওপরে দেখো, ওপর থেকে তুমি যদি নিচে ফেলো জলটাকে, তাহলে কিন্তু জলটা কিন্তু নিচে পড়বে, ওপরে কিন্তু আর যাবে না, ঠিক আছে। আর আমি প্রথমেই বলে দিয়েছি যে অভিকর্ষ স্থিতিশক্তি মানে কি, যে স্থিতিশক্তির মাধ্যমে মানে যে মানে মানে যে শক্তিটা কিনা কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করতে সাহায্য করে, মানে অবস্থান পরিবর্তনের জন্য যে শক্তি লাগে, যে শক্তির সামর্থ্য লাগে, তাকেই বলা হচ্ছে অভিকর্ষ স্থিতিশক্তি। দেখো জলটা এখানে ছিল, দেখো জল এখানে ছিল, তাই তো, জল এখানে ছিল, এবার আমাদের কি না এখানে বাদ দিয়ে আটকানো রয়েছে, আমাদের এরকম একটা কি পাইপ দিয়ে এরকম করে আটকানো রয়েছে, ভালো করে বোঝো, এরকম করে আটকানো রয়েছে। এবার যখন এটা সময় হবে তখন আমরা এই বাঁধগুলো খুলে দেবো, এই বাঁধগুলো আমরা খুলে দেবো, খুলে দেওয়ার ফলে কি হবে, জল কোথা দিয়ে যাবে, এখান দিয়ে এখানে চলে যাবে, চলে যাবে, তাই তো, যাবে এখান থেকে। দেখো তখন এখানে একরকম অবস্থা ছিল, এটা হচ্ছে ফার্স্ট অবস্থা ছিল, এটা দ্বিতীয় অবস্থায় চলে এসেছে, মানে এগুলো হচ্ছে দ্বিতীয় অবস্থা। মানে প্রথমে ও একটা জায়গায় সঞ্চিত ছিল, সঞ্চিত আকারে একটা কেবলমাত্র বাক্সের মধ্যে, মানে একটা ট্যাঙ্কির মধ্যে এরকম জমা ছিল, কিন্তু যখন ওটাকে ছেড়ে দেওয়া হলো তখন কি হলো, ওর অবস্থান পরিবর্তন হচ্ছে, ও ওপর থেকে নিচে আসছে, ঠিক আছে, ও ওপর থেকে নিচে আসছে, ওর অবস্থান পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, একে বলা হচ্ছে অভিকর্ষ স্থিতিশক্তি, ঠিক আছে। অভিকর্ষ স্থিতিশক্তির ব্যাপারে কয়েকটা জিনিস রয়েছে, সেটা জেনে রাখা দরকার। সেটা হচ্ছে, যদি তোমরা ভালো করে কার্য পড়ে থাকো, কার্য যে পার্টটা পড়ে থাকো বা দেখে থাকো আমার ভিডিও, তাহলে বুঝতে পারবে যে গ্র্যাভিটেশনাল ফোর্স জিএফ বা অভিকর্ষীয় মানে বল এফ কি করছে না, অভিকর্ষীয় বল কি করছে না, নিচের দিকে সব সব বস্তুকে টানছে, ঠিক আছে। এবার ধরো এটা তো আর্থ সারফেস, আর্থ সারফেস, এটা ভূপৃষ্ঠ, যদি এখানে কোনো বস্তু থাকে, তাহলে এর মান কত হবে? যদি জিজ্ঞেস করে ভূপৃষ্ঠে কোনো বস্তুর মান কত, যদিও আমি ওই শর্ট অ্যান্সার বড় অ্যান্সারের ওই যে পার্টটা, মানে যে ভিডিওটা আসবে সেগুলো তো সব পেয়ে যাবেন, তাও জেনে রাখা ভালো। দেখো ধরো এই মানে তুমি না ওপরে গেছো না নিচে মাটি ঘুরে গেছো, তুমি একদম ভূপৃষ্ঠের মধ্যে, মানে যেরকম আমরা দাঁড়িয়ে থাকি বা চলি সেরকম রয়েছে, তাহলে এখন আমাদের মান কত, এটাকে বোঝার জন্য আমাদের একটু ম্যাথের দিকে যেতে হবে, ফিজিক্স আর ম্যাথ ভাই ভাই, যাই হোক। তো দেখো ধরো এটা একটা নাম্বার লাইন টানলাম, ঠিক আছে, এটা ধরো 0, ঠিক আছে, এটা ধরো 0, এটা 0, এবার 0 এখানে ধরো এখানে প্লাস পজিটিভ থাকে আর এখানে নেগেটিভ থাকে, তাই তো, 0-র বাঁদিকে নেগেটিভ, 0-র ডান দিকে পজিটিভ, তাই তো। অর্থাৎ এদিকে যদি কোনো বস্তু যায় তাহলে সেটা পজিটিভ হবে, আর এদিকে যদি কোনো বস্তু যায় তাহলে সেটা নেগেটিভ হবে, তাই তো। এবার একটু যদি এটাকে একটু যদি উল্টে দিই, অর্থাৎ যদি এরকম যদি দেখায় যে এরকম, এই ধরো মাঝখানে ধরো নাম্বার লাইন, এখানে ধরো 0 রয়েছে,
এটার মান 0, ঠিক আছে। এখানে গেলে সব এখানে এই যে, ঠিক আছে। এবার এদিকে গেলে সব পজিটিভ হবে, এদিকে গেলে সব নেগেটিভ হবে, বুঝতে পেরেছ? এখানে 0 মানে আমি কি নাম্বার লাইনটা আমরা এভাবে টানি, তাই তো, এই 0 এখানে প্লাস এখানে মাইনাস, তাই তো। আমি সেটাকে একটু উল্টে দিলাম, উল্টে দিয়ে কি করছি, এটাকে জাস্ট এরকম উল্টে দিলাম, উল্টে দিয়ে কি করছি, এই যে এখানে 0 মাঝখানে ওপরে প্লাস নিচে মাইনাস, মানে ওপরের দিকে কোনো বস্তু পেলে প্লাস, নিচের দিকে বস্তু পেলে মাইনাস। তো এবার ভালো করে দেখো তো, ভালো করে দেখো তো এর সঙ্গে এটার সঙ্গে এটা কোনো মিল পাচ্ছ কিনা, দেখো ভালো করে দেখো। এই যে ভালো করে দেখো, আমি এটা মুছে দিচ্ছি, দেখো এটা কি না আর্ট সারফেস, এটা কি না আর্ট সারফেস, ঠিক আছে, আর্ট সারফেস। এবার ওপরের দিকে যদি যাই, ওপরের দিকে যাওয়া যাবে, আমি ওপরের দিকে যেতে পারবো, আবার নিচের দিকে মাটি খুঁড়েও যেতে পারবো, ঠিক আছে। এইটাকে তুমি জাস্ট দেখে রাখো, এখন এটা বোঝো আমি যেটা বুঝাচ্ছি, আবার নিচের দিকেও আমি যেতে পারবো, ঠিক আছে। কিন্তু আমি কি করছি, আমি না তো ওপরের দিকে যাচ্ছি, না তো আমি নিচের দিকে যাচ্ছি, ঠিক এরকম। আমি আমার কাছে ক্ষমতা রয়েছে যে আমি ওপরের দিকেও যেতে পারবো, অর্থাৎ প্লাসের দিকেও যেতে পারবো, হ্যাঁ, আবার আমি মাইনাসের দিকেও যেতে পারবো, হ্যাঁ। আবার দেখো এই যে আমি ওপরের দিকেও যেতে পারবো, নিচের দিকেও যেতে পারবো, কিন্তু আমি কি করছি, না আমি 0-তে থাকবো, আমি এই মাঝখানে থাকবো, এদের মাঝখানে থাকবো, 0-তে থাকবো। তাহলে আমি কি করবো, না আমি ওপরে যাবো না, আমি নিচেও যাবো না, আমি একদম এই বরাবর এদের মাঝখান বরাবর থাকবো। এবার এদের মাঝখান বরাবর কি থাকছে, আর্ট সারফেস, তাই তো। যদি ভালো করে, যদি একটু যদি ভালো করে নজর দাও, দেখো এখানে কিন্তু 0, এখানে কিন্তু 0, কিন্তু ভালো করে বোঝো, আমি এটা দিয়ে এটা তুলনা করছি, দেখো এখানে 0, এখানেও 0 বসিয়ে দিলাম, ঠিক আছে। ওপরের দিকে গেলে কি হবে, পজিটিভ হবে, আর নিচের দিকে গেলে কি হবে, নেগেটিভ হবে, ঠিক আছে। এরকম জাস্ট পুরো এরকম। নাম্বার লাইন কিরকম থাকে, একটা সংখ্যা রেখা কিরকম, মাঝখানে 0, ওপরের দিকে মানে এরকম মাঝখানে 0, ডান দিকে গেলে প্লাস, বাঁ দিকে গেলে মাইনাস। এবার আমি যেটা উল্টে লিখেছি এটাকে, ওপরে মানে মাঝখানে 0, ওপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস, এই যে সেম জিনিস। ও মাঝখানে থাকলে অর্থাৎ ভূপৃষ্ঠে থাকলে, এবার দেখো তাহলে প্রশ্নটার উত্তর দেখো পেয়ে গেলাম, ভূপৃষ্ঠে থাকলে কোনো কিছুর মান 0 হয়, ভূপৃষ্ঠে থাকলে কোনো কিছুর মান 0 হয়। আর যদি ভূপৃষ্ঠের উপরে যায়, রকেটে করে যদি উপরে যায়, বা কোনো পেনকে যদি ছুড়ে দিই, তখন কি হবে, তখন এই পেনটা বা কোনো রকেট বা যা জিনিসের উপরে যাক না কেন, তার মান হবে পজিটিভ। আর যদি নিচে যায়, যদি মাটি খুঁড়ে যদি নিচে যায়, কয়লার খনি খোঁজার জন্য যদি নিচে যায়, বা যারা ময়লা পরিষ্কার করে, বা যারা মানে কয়লা খনিতে কাজ করে, তারা তো নিচেতে যেতেই হবে, তারা তখন নেগেটিভে কাজ করছে। এই সংখ্যা রেখাটাকে আবার যদি এরকম করে দেখায়, এই হচ্ছে 0, এইটা হচ্ছে, এই হচ্ছে 0, দাঁড়াও, এই হচ্ছে 0, এই জিনিসটাই বোঝার ব্যাপার আছে। এটা হচ্ছে আর্ট সারফেস, ঠিক আছে, এটা হচ্ছে আর্ট সারফেস ইএস, ঠিক আছে, ইএস, ঠিক আছে, এটা হচ্ছে আর্ট সারফেস ইএস। এবার তুমি যদি এই মাঝখানে কোনো জিনিস তুমি যদি থাকো, তাহলে তোমার এটা 0, তোমার মান 0 হবে। তুমি যদি ওপরে যাও, ওপরে গেলে এটা প্লাস হবে, নিচে গেলে মাইনাস হবে, সেরকমই তুমি ওপরে যাও, এটার মান প্লাস হবে, আর তুমি নিচে যাও, এর মান মাইনাস হবে। দেখো এই হলো না অভিকর্ষ স্থিতিশক্তির উদাহরণ ও তার কিছু প্রশ্ন। তাই যদি বলে কোনো বস্তু যদি ভূপৃষ্ঠে থাকে তাহলে তার মান কত, 0। কোনো বস্তু যদি ভূপৃষ্ঠের উপরে যায় তাহলে মান কত, পজিটিভ বা ধনাত্মক। আর কোনো বস্তু যদি নিচের দিকে নামে তাহলে তার মান হবে নেগেটিভ বা ঋণাত্মক। এটা কি দেখো অবস্থান পরিবর্তন করছে, কিন্তু অবস্থান পরিবর্তন করছে। আমি যদি ওপরের দিকে যাই, এটা মানে ভূপৃষ্ঠে থাকাটা বাদ দাও, আমি যদি ওপরের দিকে যাই, ঠিক আছে, তাহলে আমার অবস্থান পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। আমি যদি নিচের দিকে যাই তাহলে আমার অবস্থান পরিবর্তন হচ্ছে, অবস্থান পরিবর্তন হচ্ছে। বা যদি কোনো এরকম ধরো নদী আছে, ঠিক আছে, নদীর বাঁধ এরকম ধরো বাঁধ দেওয়া আছে, এরা বাঁধ দেওয়া আছে, বাঁধ। এবার এই বাঁধে ধরো জল আছে, হ্যাঁ ধরো জল আছে, যখন এই বাঁধটা ছেড়ে দেওয়া হবে তখন কি জল এরকম ফুসফুস করে পড়ে যাবে, হ্যাঁ। দেখো আগে কি ছিল, আগে এরকম বাঁধ দেওয়া ছিল, তখন কি জল আটকে ছিল, তখন আলাদা অবস্থান ছিল। এখন খুলে দেওয়া হয়েছে, তখন কি জল এখন পড়ছে, তখন এর আবার অবস্থান আলাদা। দেখো অবস্থান পরিবর্তন করছে, অবস্থান পরিবর্তন করছে, একেই বলা হচ্ছে অভিকর্ষ স্থিতিশক্তি। অর্থাৎ কোনো বস্তু তার নিজস্ব স্বাভাবিক অবস্থান পরিবর্তনের জন্য যে শক্তি লাভ করে তাকে বলা হয় গতিশক্তি।
সরি একটা ফোন চলে এসেছিলো বলে আমি তোমাদেরকে ক্লাসটা পজ করতে হয়েছিল। তো একে বলা হচ্ছে অভিকর্ষ স্মৃতিশক্তি। তো এবার এটা হচ্ছে অভিকর্ষ স্মৃতিশক্তি, যেটা বললাম তোমাদেরকে। তো দেখো, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে অভিকর্ষ স্মৃতিশক্তির সঙ্গে সঙ্গে স্থিতিশক্তির যে আরেকটা যেটা ভাগ, যে স্থিতিস্থাপক স্মৃতিশক্তি, সেটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করে দেবো। তো দেখো, মেনলি কনসেপ্ট ক্লিয়ারের জন্য এটা জেনে রাখা দরকার যে স্থিতিস্থাপক স্মৃতিশক্তিটা কি। দেখো, স্থিতিস্থাপক স্মৃতিশক্তিটা কি, দেখো এই ধরনের জামা রয়েছে, জামার দড়ি আমি যদি এটাকে টানি, কি হচ্ছে, দৈর্ঘ্য প্রসারিত হচ্ছে। বা আমি যদি তোমাদেরকে, তো এখন হাতে গায়ে তো নেই, হ্যাঁ এই ধরো আমার কাছে রবার রয়েছে, ঠিক আছে, এই ধরো রবার, এই রবারটাকে যদি আমি এখন টানি, কি হচ্ছে, এর আকৃতি পরিবর্তন হচ্ছে। কি বলছিলাম না, স্থিতিশক্তি কি না, কোনো বস্তু তার নিজস্ব আকৃতি পরিবর্তন করে, আকৃতি পরিবর্তন করার জন্য যে শক্তি লাভ করে থাকে বা কার্য করার সামর্থ্য লাভ করে থাকে তাকে বলা হয় স্থিতিশক্তি। ওকে, স্থিতিশক্তি কাকে বলে না, আকৃতি পরিবর্তনের জন্য স্থিতিস্থাপক স্থিতিশক্তি, ঠিক আছে, স্থিতিস্থাপক স্থিতিশক্তি, হ্যাঁ স্থিতিস্থাপক স্থিতিশক্তিটা কি না, আকৃতি পরিবর্তনের জন্য যে শক্তিটা, মানে স্থিতিশক্তি, মানে স্থিতিশক্তিতে দুটো ভাগ রয়েছে, মানে একটা তো হয়েছে মানে অবস্থান পরিবর্তনের জন্য, একটা হচ্ছে আকৃতি পরিবর্তনের জন্য হয় সেটা। তো দেখো, আকৃতি পরিবর্তনের জন্য যেটা মানে বলছে সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্মৃতিশক্তি। অর্থাৎ দেখো, এই যে রবারটাকে ধরো, রবারটার আকৃতি এখন কিরকম রয়েছে, এরকম রয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমি যদি রবারটাকে যদি এরকম ধরে এরকম টানি, কি হচ্ছে, রবারটা আকৃতি পরিবর্তন হচ্ছে। এই যে এইটা একটা স্মৃতিশক্তি, কি ধরনের স্মৃতিশক্তি, স্থিতিস্থাপক স্মৃতিশক্তি। একেই বলা হয় স্থিতিস্থাপক স্মৃতিশক্তি। না এর শর্তটা কি না, আকৃতি পরিবর্তন করে, এর আকৃতি পরিবর্তন করে, এটা হচ্ছে স্থিতিস্থাপক স্মৃতিশক্তি। আর অভিকর্ষ স্মৃতিশক্তি কি, আবার যদি বলে দিই, অভিকর্ষ স্মৃতিশক্তি কি, অভিকর্ষীয় স্থিতিশক্তিটা কি, অভিকর্ষ স্মৃতিশক্তি হচ্ছে অবস্থান পরিবর্তনের জন্য যে শক্তিটা, মানে বস্তু অবস্থান পরিবর্তনের জন্য শক্তি যে পায়, সেটাকেই বলা হচ্ছে অভিকর্ষ স্মৃতিশক্তি। মানে ধরো, এই ধরো পেনটা আছে, এই ধরে ছেড়ে দিলাম, হ্যাঁ এই পেনটা এখন আমার হাতে অত উপরে ছেড়ে দিলাম, মানে আমার হাত থেকে এখন পেনটা এত উপরে গেল, এই হাত থেকে পেনটার অবস্থান পরিবর্তন হচ্ছে, একে বলা অভিকর্ষ স্মৃতিশক্তি। আর বাকি যে পার্টগুলো, মানে বাকি জিনিসগুলো, সেগুলো তো আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি। তো মেনলি স্থিতিস্থাপক স্মৃতিশক্তিটা আমাদের এই পার্টে নেই। তো আর মানে জেনে তো লাভ নেই, বলা তো যায় না। আমাদের 2 নম্বর চ্যাপ্টারে বল ও গতিতে ওখানে ওটা করানো আছে। আর এমনিও মানে স্থিতিস্থাপক স্মৃতিশক্তি খুবই সোজা একটা জিনিস, মানে এরকম করে টানলে আকৃতি পরিবর্তন হয় যেটা। তুমি যদি কোনো মানে ধরো ধরো এই জিনিসটা, এই একটা পুতুল আছে, এই পুতুলটাকে ধরো তুমি যদি এরকম করে ধরে মুছড়াও, এরকম করে মুছড়াও, এর আকৃতি পরিবর্তন আছে তো, একেই বলে স্থিতিস্থাপক স্মৃতিশক্তি। অভিকর্ষ স্মৃতিশক্তিটা একটু ডিফিকাল্ট রয়েছে, তাই ওটা একটু দেখিয়ে দিলাম। তো দেখো, এটা আমি মুছে দিচ্ছি। তো এখন আমাদের কি, অভিকর্ষ স্মৃতিশক্তি, স্থিতিস্থাপক স্মৃতিশক্তি, অর্থাৎ স্থিতিশক্তি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা জেনে নিই যে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, বানান ভুল হলে প্লিজ কিছু মনে করো না, আমার একটু বানানে ভুল সমস্যা আছে। পোটেনশিয়াল এনার্জিকে আমরা এই ভিডিওতে ইপি দিয়ে ডিনোট করবো, ইপি বা পিই, ইপি দিয়ে ডিনোট করলে বেশি ভালো হয়। আর কাইনেটিক এনার্জি, ঠিক আছে, কাইনেটিক এনার্জিকে আমরা ই কে দিয়ে প্রকাশ করবো, ঠিক আছে। তো এবার দেখো, ইপির ফর্মুলাটা কি বা ইপির সূত্র কি, খুবই সোজা। ইপির সূত্র বা পোটেনশিয়াল এনার্জি সূত্রটা কি, এটা হচ্ছে mgh, ঠিক আছে, অর্থাৎ এই যে মাস ইন্টু গ্র্যাভিটেশনাল ফোর্স ইন্টু হাইট, ঠিক আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছ। মাস ইন্টু ফোর্স ইন্টু গ্র্যাভিটেশনাল হাইট। আর ই কে বা কাইনেটিক এনার্জি ফর্মুলা কি,
এম ভি স্কোয়ার, ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ মানে অর্ধেক মানে হাফ, এম মানে কি মাস, ভি স্কোয়ার মানে কি ভেলোসিটি। ভেলোসিটি দেখো, ভেলোসিটি এই ব্যাপারটা দেখো, ভি স্কোয়ার আছে, ঠিক আছে, ভি স্কোয়ার রয়েছে, অর্থাৎ যদি এই ভি, অনলি ভি যদি নেগেটিভও হতো, ধরো ভি এর মান হচ্ছে, ধরো ভি এর মান হচ্ছে -2, ঠিক আছে, এবার যেহেতু এটা ভি স্কোয়ার হবে, আমি যদি এটা যদি স্কোয়ারও দিয়ে দিই তাহলে এটা কি হবে, 4 হবে, মাইনাসে কিন্তু থাকবে না, ঠিক আছে। অর্থাৎ যেটা তোমাদেরকে বলতে চাইছি যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, গতিশক্তি, গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না, কখনো ঋণাত্মক হয় না, ঠিক আছে, কখনো ঋণাত্মক হয় না, কখনো ঋণাত্মক হয় না। কারণ দেখো তোমরা মানে পড়েছো অঙ্কের চ্যাপ্টারে 4 নম্বর চ্যাপ্টার, এটা স্থানাঙ্ক জ্যামিতি রয়েছে, সেখানে পড়েছো বা অন্যান্য জায়গাতেও পড়েছো যে ধরো -3 রয়েছে, তার স্কোয়ার রয়েছে, কি তার স্কোয়ার কত হবে, 9 হবে, মানে 9 কিভাবে হচ্ছে, মানে -3 ইন্টু -3, তাই তো, -3 ইন্টু -3, মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9, এইভাবে হচ্ছে। তো তার জন্য বলছি কখনোই কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে। তো এটা একটা ছিল ফর্মুলা। দেখো পোটেনশিয়াল এনার্জি বা পি ইন বা ইপি এর ফর্মুলা হচ্ছে এমজিএইচ, আর কাইনেটিক এনার্জি বা ইকে এর ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো দেখো এইটুকু আমাদের পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে, একদম ক্লিয়ার। তাহলে কি আমরা প্রথমে কি করলাম, যান্ত্রিক শক্তি মানে শক্তি কাকে বলে জানলাম, শক্তি কাকে বলার পর শক্তি মানে আমরা মূলত যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করলাম। যান্ত্রিক শক্তি কটা ভাগ রয়েছে, দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে মানে গতিশক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি। স্থিতিশক্তির দুটো ভাগ রয়েছে, স্থিতিস্থাপক স্থিতিশক্তি, একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তি নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করেছি, একেবারেই আলোচনা করেছি, আর যে নাম্বার লাইনের মাধ্যমে যেটা আলোচনাটা সেটা পুরোপুরি করে দিয়েছি। এছাড়াও স্থিতিস্থাপক স্থিতিশক্তি যেটা নেই এই চ্যাপ্টারে, তবুও আমি তোমাদেরকে রাবার ব্যান্ডের মাধ্যমে বা মানে রিয়েল লাইফ ফর্মুলা, রিয়েল লাইফ যে এক্সপিরিয়েন্সের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার যেটা কি ইপিআরপি মানে 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 হচ্ছে স্থিতিশক্তি, 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 এটা হচ্ছে স্থিতিশক্তি, আর এটা হচ্ছে একটা গতিশক্তি, ঠিক আছে। স্থিতিশক্তি গতিশক্তির যে ফর্মুলা যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে, এমজিএইচ আর হাফ এমভি স্কোয়ার, ঠিক আছে। দেখানো একটু ভালো করে জুম করে দেখে নাও যে এমজিএইচ, ঠিক আছে, ভালো করে লিখে দিচ্ছি না, এটা হচ্ছে এমজিএইচ, এমজিএইচ, ঠিক আছে, আর গতিশক্তি কি হাফ এমভি স্কোয়ার। তো এইখানে আমাদের মানে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, একেবারে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। সেগুলো কি কি, সেগুলোর মধ্যে 1 নম্বর যেটা, 1 নম্বর যেটা, সেটা কি, সেটা হচ্ছে না তোমাদের বলছি, হচ্ছে ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। হ্যাঁ, ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। তো দেখো ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক, দেখো ভরবেগ ও গতিশক্তি, ঠিক আছে, দেখো আমার কাছে ভরবেগ কি রয়েছে সেটা কিন্তু আমার কাছে এখন নেই, কিন্তু গতিশক্তির যে ফর্মুলাটা সেটা কিন্তু আমরা জানি। গতিশক্তির ফর্মুলাটা কি, হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তির ফর্মুলা, গতি শক্তি, ঠিক আছে, এটা কিন্তু গতিশক্তির ফর্মুলা, ঠিক আছে। তো এটা দেখে না, হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আমি লিখছি যে ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। আমি এটাকে মুছে দিচ্ছি, ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। এবার কি করব, এবার এই টুকে আমরা এদিকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, এই টুকে আমরা এদিকে পাঠিয়ে দেবো। ঠিক কি করবে দেখো, বা 2ek ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার, এটুকু ক্লিয়ার। আবার বলছি, দেখো ই কে মানে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি হলো হাফ এম ভি স্কোয়ার। এবার কি করছি, সমীকরণ তো আমরা করেই এসেছি, তো টুটাকে আমরা এদিকে পাঠিয়ে দিচ্ছি, টুটাকে আমরা এদিকে পাঠিয়ে দিচ্ছি, ওকে। কেন, তোমরা যদি বলে কেন টুটাকে এদিকে পাঠাচ্ছি, হ্যাঁ, আমরা তো এদিকেও এদিকে পাঠাতে পারতাম না, কারণ আমাদের কি ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, বের করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের তো গতিশক্তি তো আমরা জানি,
আমাদের ভরবেগটাকে বের করতে হবে, যে করেই হোক না কেন আমাদেরকে ভরবেগটা যে করেই করে হোক না বের করতে হবে। তাহলে কি আমরা 2টাকে এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 2ek = mv স্কয়ার। এবার কি করতে হবে আমাদের, উভয় দিকে m গুণ করতে হবে। কি করব না, উভয় দিকে m গুণ করে পাই ওকে, m গুণ করে পাই, ঠিক আছে। তাহলে কি, অর্থাৎ আমরা এখানেও একটা m গুণ করব, এখানেও একটা m গুণ করব, ঠিক আছে। তাহলে কি হবে না, হচ্ছে যে 2ekm = m স্কয়ার। একটা m এর সঙ্গে একটা m গুণ করলে কত, m স্কয়ার, আবার v স্কয়ার যেরকম রয়েছে থাকবে। তো দেখো 2ekm = m স্কয়ার v স্কয়ার। m স্কয়ার v স্কয়ারকে আমরা কিভাবে লিখতে পারি, m স্কয়ার v স্কয়ারকে আমরা mv লিখতে পারি, তাই তো, mv লিখতে পারি, চার স্কয়ার দিতে পারি। অর্থাৎ দেখো দুটোর মাঝে তো স্কয়ার রয়েছে, 2 নম্বর চ্যাপ্টার সূচক আমরা করে এসেছি, এই দুটোর একই হলে তো করে দেবো। তো mv, তো mv মানে কি, mv মানে কি, এখানে mv মানে কি, mv মানে p বা ভরবেগ, ঠিক আছে, ই মানে ভরবেগ। ek মানে কি, ek মানে গতিশক্তি, ঠিক আছে। এগুলো লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য, তোমরা লিখে রাখতে পারো, ঠিক আছে। তো দেখো mv মানে কি না, গতিশক্তি। তো দেখো 2ekm = p। mv মানে কি, এই যে mv মানে কি, এই যে mv মানে কি, mv = p। তো mv = p, এবার যেহেতু এর মাথায় স্কয়ার রয়েছে তা আমাদের স্কয়ার দিতে আমরা বাধ্য, ঠিক আছে, এটা না দিলেও চলবে, তো স্কয়ার দিই। এবার দেখো আমরা কি করব, আমার আবার বলছি যে ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক নির্ণয় করব, ভরবেগ আর গতিশক্তি মানে পি আর ইকের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে হবে আমাদের, ঠিক আছে, পি আর ইকের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে হবে। তো বারবার করে এটাই বলছি, তো এটার উপর জোর দাও। তো এবার দেখো আমরা পি পেয়ে গেছি, ভরবেগ পেয়ে গেছি, আর আমরা 2ekm অর্থাৎ আমরা একটা রাশিমালা পেয়েছি, অর্থাৎ একটা গতিশক্তির রাশিমালা পেয়েছি। এখানে পি স্কয়ার রয়েছে, হ্যাঁ। এবার আমরা কেবলমাত্র শুধুমাত্র তো মানে ভরবেগের মান পাচ্ছি না, ভরবেগ ইনটু ভরবেগ হচ্ছে, হ্যাঁ, মানে আমি কেবলমাত্র একটার ভরবেগ জানতে পারছি না। তো আমাকে কি করতে হবে না, পি এই স্কয়ারটাকে এদিকে পাঠিয়ে দেবো, বা লিখতে পারি যে পি = অর্থাৎ এই স্কয়ারটা যদি এদিকে চলে আসে তাহলে কি হবে, 2ekm p = 2√2ekm, ব্যাস, মানে ভরবেগ গতিশক্তির যে মানে সম্পর্কটা, এটা হচ্ছে ভরবেগ গতিশক্তির মধ্যে সম্পর্ক, ভরবেগ √2ekm, ঠিক আছে, এটা হচ্ছে প্রমাণিত। খুবই সুন্দর এবং সোজা একটা জিনিস, একটু দেখে নাও, আর যদি একটু চাও তো জুম করে দেখে নিতে পারো, একটু সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, আর তোমরা এটা খাতায় প্র্যাকটিস করবে, মানে বেশিবার প্র্যাকটিস করার দরকার নেই, মিনিমাম 2 থেকে 3 বার প্র্যাকটিস করলে, যদি বুঝে প্র্যাকটিস করো একদম ক্লিয়ার হয়ে যাবে। আমিও তাই করেছি, 2 থেকে 3 বার, এর থেকে বেশি বার মুখস্থ হয়ে, তাও তোমাদেরকে বোঝাচ্ছি, হ্যাঁ। তো এইটা হচ্ছে ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। এটা একটা খুব মানে সুন্দর একটা জিনিস ছিল, মানে যেটা পরীক্ষাতে আসতে পারে, সবাই বলবে, দেখো পরীক্ষাতে এটা আসতে পারে, আমি আসবে বলবো না, আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্কটা তোমাদের নির্ণয় করা দেখিয়ে দিলাম। আরেকটা যেটা রয়েছে সেটা রয়েছে তোমাদের বইতে হয়তো থাকতে পারে বা নাও থাকতে পারে, সেটা হচ্ছে, দাঁড়াও তোমাদের প্রশ্নটা টুকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো লিখে নিয়েছি, দেখো যখন বস্তুদ্বয়ের গতিশক্তি সমান তখন কোন বস্তুর বেগ বেশি হবে, ঠিক আছে। দেখো দুটো জিনিস ওপর লক্ষ্য করো, যখন বস্তুদ্বয়ের গতিশক্তি সমান তখন কোন বস্তুর বেগ বেশি হবে, অর্থাৎ দুটো বস্তু, ধরো এই একটা বস্তু আছে, এটা 1 নম্বর বস্তু, আর আছে 2 নম্বর বস্তু, ঠিক আছে। এই দুটো বস্তুরই বেগ এটা হচ্ছে ধরো v1 = v2, অর্থাৎ বেগ সমান, দুটো বস্তুর বেগ সমান, ওকে, দুটো বস্তুর বেগ সমান হলে
তাহলে সরি বেগ সমান না, গতিশক্তি সমান ই কে সমান গতিশক্তি, ধরো ই কে 1 আর এটা ই কে 2, তাই তো? কি প্রশ্ন দিয়েছে তখন? বস্তুটা গতিশক্তি সমান, হ্যাঁ ই কে 1 ইকুয়াল টু, মানে দুটোরই গতিশক্তি সমান, মানে দুটোই গতিশক্তি সমান। যদি গতিশক্তি সমান হয় তাহলে বেগ কার বেশি হবে? বেগ কার বেশি হবে? অর্থাৎ ধরো এটা ধরো ভর যদি এত, মানে ভর যদি ধরো বেশি হয় তাহলে এর বেগ একটু বেশি হবে। হ্যাঁ, যদি ধরো বেগ ভর যদি কম হয় তাহলে বেগ কম হবে, কিন্তু যদি গতিশক্তি এক আছে। এটা আমাদের মেন জিনিস। তো যাই হোক, যেটা বললাম যে প্রথমে যেটা দেখালাম সেটা কি, ই কে 1, ধরো ই কে 1 ধরলাম। আচ্ছা লিখে নিই, হ্যাঁ লিখছি যে হালকা বস্তুর গতিশক্তি, এটা ডাকলে লিখছি, হ্যাঁ হালকা বস্তুর গতিশক্তি, হালকা বস্তুর গতিশক্তি কত? হালকা বস্তুর গতিশক্তি কত, বা কাইনেটিক এনার্জি ই কে কত না, হাফ, হালকা তো আচ্ছা ছোট এম বি স্কয়ার 1 দিলাম, ঠিক আছে ওকে। আচ্ছা ভারী বস্তুর গতিশক্তি, ভারী বস্তুর গতিশক্তি কত, বা ই কে কত? ই কে ইকুয়াল টু হাফ ভারী তাই বড় এম ভি 2 স্কয়ার, ঠিক আছে। এবার কি বললাম, গতিশক্তি সমান, এরও ই কে সমান, এই দুটোরই ই কে সমান, অর্থাৎ লিখতে পারি যে ই কে 1 ইজ ইকুয়াল টু ই কে 2, তাই তো? ই কে 1 ইজ ইকুয়াল টু ই কে 2, হ্যাঁ। বা লিখতে পারি যে হাফ এম, হ্যাঁ হাফ এম, হাফ মানে হালকা বস্তু, এটা হাফ এম ভি 1 স্কয়ার ইজ মানে বা ইজ ইকুয়াল টু হাফ বড় এম ভি 2 স্কয়ার, ওকে লিখলাম। এবার কি হাফ হাফ কেটে গেল, সমীকরণ তোমরা জানো, হাফ হাফ কেটে গেল। তো আর কি পড়া থাকছে, এম ছোট এম ভি 1 স্কয়ার ইজ ইকুয়াল টু বড় এম ভি 2 তার স্কয়ার, ঠিক আছে। এবার তাহলে যেহেতু এম এম দুটোই মাস, তা আমি দুটোকে সমজাতীয় রাশি বলে দুটোকে নিয়ে নিলাম। আবার বি বি সমান সমজাতীয় রাশি, এই দুটোকে নিলাম, ওকে। এবার দেখো এই জায়গাটাতে এসে, বা আমি যদি গ্যাপ দেখিয়ে করি, হ্যাঁ এই যে, বা এম বাই বড় এম ইকুয়াল টু বি 2 তার স্কয়ার বাই বি 1 তার স্কয়ার, ঠিক আছে। এই এবার কি বলেছে না, কোন বস্তুটির বেগ বেশি হবে, অর্থাৎ ভি কার বেশি হবে। তো এখন আমি ডিরেক্ট করে দিচ্ছি যে কোন বস্তুটির বেগ বেশি হবে, তাই তো? কোন বস্তুটির বেগ বেশি হবে, আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বেগ তো বেশি আমরা পরে জানবো। হালকা বস্তুর এটা দেখো, এটা হচ্ছে হালকা বস্তুর রেম, এটা হচ্ছে ভারী বস্তুর রেম, ওকে। তাহলে আমরা বলতে পারি যে বড় এম ইজ গ্রেটার দেন ছোট এম, হ্যাঁ তাই তো? মানে এম মানে তো মাস, একটা বড় এম এর মাস, একটা ছোট এম এর মাস, ঠিক আছে। এবার আমি তো বলতে পারি মানে এই মানে ভারী বস্তুটা হালকা বস্তুর থেকে বেশি ভারী, হ্যাঁ মানে বড় এম মানে বড় এম ইজ গ্রেটার দেন এম, তাই তো? এই জিনিসটাকে একটু ভালো করে দেখে রাখো, এই জিনিসটা একটু খাতায় লিখে রাখো বা পরীক্ষা হলে লিখে দেবে এই জিনিসটা। এবার এই জিনিসটা লিখবে, হ্যাঁ এই যে বড় এম ইজ ছোট এম, বলেই তো দিয়েছে যে হালকা বস্তুর গতিশক্তি এত, তো ভারী বস্তুর গতিশক্তি এত। অর্থাৎ আমরা জানি মানে আমরা কি কি প্রদত্ত কোনটা পাচ্ছি, যে প্রদত্ত আমরা এটা পাচ্ছি হাফ এম স্কয়ার, হাফ বড় এম স্কয়ার, এটা পাচ্ছি। আর একটা জিনিস পাচ্ছি যেটা এইটা, যে এটার ভর মানে বড় এম এর ভর ছোট এম এর ভরের চেয়ে বেশি, ঠিক আছে। তো দেখো আমি যদি তোমাদেরকে এখানে যদি একটু দেখাই, ধরো তোমাদেরকে যদি ধরো একটু দেখাই, এই ধরো ভি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে, হ্যাঁ ভি দিয়ে তোমাদের দেখাচ্ছি, সাইডে করছে, হ্যাঁ এটা সাইডে করছে, দেখো ভি 2 তার স্কয়ার বাই ভি 1 তার স্কয়ার, ঠিক আছে।
এই ভি টু দা কার ভি ভি মানে ভি টু স্কোয়ারটা কার ছিল? ভারী শক্তির ছিল। হ্যাঁ, আমি ভারী দিয়ে লিখেছি, ভারী, আমি ভারী লিখে রাখছি। আর ভি ওয়ান স্কোয়ারটা কার ছিল? ভি ওয়ান স্কোয়ারটা কার ছিল? ভি ওয়ান স্কোয়ারটা না হালকা বস্তুর ছিল, হালকা বস্তুর ছিল, হালকা বস্তুর ছিল। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে এই দুটো তো ভাগ আকারে আছে, তাহলে আমি বলতে পারি যে এদের ভাগ, এটা ভাগ করে যা হবে সেটা একের চেয়ে বেশি হবে, একের চেয়ে বেশি হবে। কিভাবে একের চেয়ে বেশি? কিভাবে একের চেয়ে বেশি হলো? দেখো তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। ধরো এটা কি উদাহরণ, ধরো এখানে কি ভি ওয়ান তার হোল স্কোয়ার, মানে কি এটা বা হালকা বস্তুর চেয়ে বেশি বড়, তাই তো, অর্থাৎ ওপরে বড় সংখ্যা বসে আছে। ধরো 9, ধরো 9 ধরো লিখলাম, নিচে ধরো 7 লিখলাম, ছোট সংখ্যা, ভি ওয়ান স্কোয়ার হালকা। ঠিক আছে, এবার আমি এটাকে ভাগ করছি। ঠিক আছে, ধরো 7 কে 7 কত আসলো? কত ভাগ করবে? 2। এবার আমি ধরো পয়েন্ট দিলাম, পয়েন্ট দিয়ে আবার আসলো 7 দুগুণী 14। ঠিক আছে, দেখো 7 দুগুণী 14 আরো বাড়ানো যাবে। তবে দেখো 1.2, 1.2, ঠিক আছে, দেখো 1.2 অর্থাৎ একের চেয়ে বেশি বড়। দেখো 1 বড় নাকি 1.2 বড়? নিশ্চয়ই 1.2 বড়। হ্যাঁ, অর্থাৎ 1 এখানে ছোট। সেটাই বলছি, মানে দুটো এই 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 রকমের সংখ্যা ভাগ করে একের চেয়ে মানে ছোট, মানে একের চেয়ে ছোট হবে, সরি একের চেয়ে বড় হবে, সেরকমই এটা একের চেয়ে বড় হবে। তাহলে দেখো আমি এটা লিখেই রাখি, তোমাদের সুবিধা হবে। হালকা, তাহলে দেখো যদি আমি যদি এখানে করি যে বা এই এই ভি ওয়ানটা যদি এদিকে চলে যায় কি হবে? ভি টু দ্য স্কোয়ার ইজ ভি টু দ্য স্কোয়ার, হ্যাঁ, ভি ওয়ান তার স্কোয়ার। ঠিক আছে, ভি ওয়ান, সরি আমাদের একটু ভুল হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, ব্যাপারটা কিছুটা এরকম হবে যে দেখো এই যে ব্যাপারটা কিছুটা এরকম ছিল যে আমি মানে হালকা বস্তুটাকে আগে লিখে দিয়েছি আর আমার কিছু ভুল হয়ে গেছিল, তো সেটাকে আমি শুধরে নিয়েছি। দেখো আমরা জানি যে বড় এম ইজ গ্রেটার দ্যান ছোট এম। ঠিক আছে, তো আমি এটা এখন লিখে নিয়েছি যে এটা ভারী বস্তু, এটা হচ্ছে ভারী বস্তুর গতি, এটা ভারী বস্তুর গতিশক্তি, আর এটা ছোট বস্তুর মানে হালকা বস্তুর গতিশক্তি। তো দেখো যেরকম থাকার বা সমজাত বস্তু সেরকম লিখে দিয়েছি। এবার লেখার পর কি আছে যে এরকম রয়েছে, তো এটাকে আমি পরে দেখছি। যে ব্যাপারটার সাথে ধরো এই যে আমি যেটা কি বললাম, 9 থেকে 7 গেলে যা হবে সেটা একের যা হবে সেটা একের থেকে বড় হবে, তাই তো, একের থেকে বড় হবে। তাহলে আমরা বলতে পারি যে এটা এরকম হবে, অর্থাৎ এরকম ভেঙে নাও যে এম বাই এম, ঠিক আছে, এটা এরকম হবে, বা এম ইজ স্মল, বড় এম ইজ স্মলার দেন ছোট এম, তাই তো, অর্থাৎ ছোট এমটা কার ছিল? ছোট এমটা হালকা বস্তুর ছিল। হ্যাঁ, ছোট এমটা কার ছিল? ছোট এমটা হালকা বস্তুর ছিল। তাহলে আমরা বলতে পারি যে হালকা বস্তুর গতি শক্তি মানে ভরবেগ এখানে, ভরবেগ মানে বস্তুর বেগটা এখানে বেশি। বস্তু এটা যদি এটা বেশি হবে তাহলে এটাও বেশি হবে, এখানে বস্তুর বেগটা কিন্তু এখানে বেশি হবে। তো এইটা হচ্ছে তাহলে তোমাদের একটু প্রুফটা হয়ে গেল তোমাদের। আরেকটা যেটা মানে এটা অতটা ইম্পর্টেন্ট না, আরেকটা যেটা রয়েছে সেটা একটু ইম্পর্টেন্ট আছে, সেটা একটু ইম্পর্টেন্ট আছে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি না। তো দেখো তোমাদেরকে যেটা দেখানো ছিল সেটা হচ্ছে যখন বস্তুদ্বয়ের ভরবেগ সমান তখন কার গতিশক্তি, মানে কোন বস্তু গতিশক্তি সমান। তো দেখো এই যে ফর্মুলাটা যেটা রয়েছে, মানে এই যে জিনিসটা রয়েছে আমি তোমাকে বলছি, দেখো যখন বস্তুদ্বয়ের ভরবেগ সমান, ভরবেগ 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 মানে কি জানি? ভরবেগ সমান মানে পি, মানে একটা পি, ধরো পি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু, তাই তো। এবার আমরা ভরবেগ মনে করো যে ভরবেগ আর গতিশক্তির সম্পর্ক কি জেনেছিলাম, যে এরকম একটা ছিল যে পি ইজ ইকুয়াল টু রুট টু ই কে এম, এরকম একটা ছিল, তো এরকম একটা ছিল। তো ধরো এটা হচ্ছে 1 নম্বর বস্তু বা 1 নম্বর বস্তুর মানে কি বলবো, 1 নম্বর বস্তুর ভর, এটা পি ওয়ান,
আরেকটা হচ্ছে 2 নম্বর বস্তু ভর, ওটা সেম। ঠিক আছে, মানে দুটো বস্তুর আছে, দুটো বস্তুর ভর বেগটা সমান হবে। তো চলো অঙ্কটা শুরু করা যাক। তো দেখো আমরা সবার প্রথমে কি লিখবো? সবার প্রথমে লিখবো যে ভারী বস্তুর ভরবেগ, ভারী বস্তুর ভরবেগ হচ্ছে কি না p1 ইকুয়াল টু রুট 2 বড় এম। ছোট বস্তুর ভরবেগ p2 ইকুয়াল টু রুট 2 ঠিক আছে, দেখে নিয়েছো? এবার দেখো দুটোর ভরবেগ সমান, তাহলে আমরা লিখতে পারি যে p1 ইকুয়াল টু p2, তাই তো p1 ইকুয়াল টু p2 লিখতে পারি। এবার p1 ইকুয়াল টু p2 মানে কি? এইটা 2 মানে রুট 2 ek1 বড় এম ভারী বস্তু ইকুয়াল টু রুট 2 ek2 ছোট এম। ওকে, এবার কি সমীকরণের দুটো দিক থেকে রুট মানে রুট কেটে গেল, বা 2ek1 m ইকুয়াল টু কেটে গেল 2ek2 m। এবার কি আমাদের 2 কেটে যাবে, তাহলে কি করে হলো ek1 m ইকুয়াল টু ek2 ছোট m। ঠিক আছে, দেখেছো? এবার কি করবে না, যেহেতু ek1 আর ek2 সমজাতীয় রাশি, কি করবে দুটোকে এক জায়গাতে নিয়ে আসবে, এক সাইডে নিয়ে আসবে। একটা হচ্ছে m অর্থাৎ ছোট m বাই বড় m। ঠিক আছে, তো দেখো কি বলেছে, যখন বস্তুটার ভরবেগ সমান তখন কার গতিশক্তি সমান। কি বলছে না, গতিশক্তি সমান, অর্থাৎ আমাদের গতিশক্তি মানে এই জায়গাটা আমাদের প্রমাণ করতে হবে, এই ই কে মানে ই এর জায়গাটা প্রমাণ করতে হবে। তা আমি তোমাদের একটু বলে রাখি যে ই এর মান বের করার জন্য সবার প্রথমে আমাদের এম দেখতে হবে। ঠিক আছে, তো আমরা কি জানি না বড় এম এর ভর ছোট এম এর ভরের চেয়ে বেশি, তাই তো বড় এম এর ভর ছোট এম এর ভরের চেয়ে বেশি। তাহলে আমরা বলতে পারি যে এটা 1 থেকে বড় হবে। কারণ জাস্ট এই বক্সটা আমি তোমাদের একটু এদিকে নিয়ে আসছি, জাস্ট এইদিকে একটু বক্সটা নিয়ে আসছি। দেখো ধরো এই দেখো এম বড় এম বাই মানে ছোট এম বাই বড় এম ইজ গ্রেটার দ্যান কেন 1 হবে, মানে স্মলার দ্যান কেন 1 হবে। দেখো ওপরে কি ছোট বস্তু ছোট জিনিস রয়েছে, আমি মানে উদাহরণ দিচ্ছি, ধরো 7/9, 7/9। ঠিক আছে, তো আমি যদি 7/9 কে যদি 7 দেখো এখানেও ছোট বস্তু রয়েছে, এখানেও ছোট জিনিস রয়েছে, এখানেও বড় জিনিস রয়েছে, এখানেও বড় জিনিস রয়েছে, তো সেভাবে করছি। ধরো আমি যদি এটাকে ভাগ করি, এটা ভাগ আকারে এটাকেও ভাগ আকারে করে নিয়েছি। ঠিক আছে, তো দেখো ভাগ আকারে, তো 9 সঙ্গে 70 তো গুণ করা যাবে না, তো আমি প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের কি করতে হবে, 0 দিতে হবে। প্রথমে আমাদের কি দিতে হবে, 0 দিতে হবে। যেখানটা 0 আসলো, তাহলে 8 নং 72 হবে না, 7 নং 63, 0.7 7 নং 63। ঠিক আছে, কত আসছে 7 আসছে, আবার পয়েন্ট আসছে 0 আসছে, আবার 7 কত 63, 7 নং 63, 0.777777 এবার চলতে থাকবে, বা কোথাও গিয়ে রিপিট করতে পারে। কিন্তু দেখো এটা কিন্তু 1 এর চেয়ে বড় হবে না, 0.777712 যতই বড় কেন 1 এর চেয়ে কিন্তু এটা বড় হবে না। তাই আমরা বলতে পারি যে এখানেও বলতে পারি যে ছোট এম বাই বড় এম ইজ গ্রেটার দ্যান মানে ইজ স্মলার দ্যান 1। তো সেই হিসাবেই যদি এটা যদি এরকম হয় তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এটা ভেঙে নেব, আমাদের সুবিধাটা আমরা এটা কি করব, একটু ভেঙে নেব। কি ভেঙে নেব না ek1 is মানে ek1 by ek2 is greater than 1। কি হবে ek1 is smaller than ek2, but ek1 টা কি কার ছিল, ek1 টা কার ছিল, ek1 টা ভারী বস্তু ছিল, ek1 টা কার ছিল, ek1 টা ভারী বস্তু ছিল, এই যে ভারী বস্তু। আর ek2 টা কার ছিল, ek2 টা হালকা বস্তু ছিল, বা ছোট বস্তু বা হালকা বস্তু ছিল। তাহলে এবার একটু ভালো করে দেখো,
এটা মেন প্রমাণ যেটা আমাদের আসতে পারে, ঠিক আছে, ওটাও আসবে। আর ওটা যদি তোমরা বুঝতে না পারো আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো, কারণ ওটাকেও বোঝা দরকার আছে, যতই ইম্পর্টেন্ট না হোক তো ওটা বোঝারও দরকার আছে, ঠিক আছে। মানে কি করলাম, আমি এটাকে জাস্ট গুণ করলাম, এদিকে এটাকে গুণ করলাম, ঠিক আছে। গুণ করার ফলে এইটা, এবার দেখো আমরা তো জানি যে বড় পাত দিকে এগিয়ে, তো দেখো EK2 ইজ গ্রেটার দ্যান EK1, অর্থাৎ মানে এই ছোট বস্তুর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি EK1 মানে ভারী বস্তু হচ্ছে বেশি, তো এটা প্রমাণিত। হ্যাঁ, এটা প্রমাণিত হয়ে গেল, ব্যাস। আর আমাদের কিছু নেই, কিন্তু আর একটা জিনিস রয়েছে, এটা দেখে না তোমরা, খুব সোজা এবং সুন্দর একটা জিনিস, যদি জুম করে দেখে নাও, আর তোমরা ইউটিউবে একটু জুম করে দেখো তাহলেই হবে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে শক্তির নিত্যতার সূত্রের ব্যাখ্যা, ঠিক আছে। ওটা খুবই সোজা, খুবই সোজা, একদমই কঠিন না। লোকে বলে কঠিন, কিন্তু ওটা সোজা। শক্তির নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র, শক্তি নিত্যতা সূত্র। দেখো শক্তি নিত্যতা সূত্র মানে কি, শক্তি নিত্যতা সূত্রটা আগে সংজ্ঞা জেনে নিই। দেখো শক্তি হলো নাকি না অবিনশ্বর, হ্যাঁ, শক্তি হলো অবিনশ্বর, মানে শক্তিকে মানে ধ্বংস অথবা সৃষ্টি করা যায় না। শক্তি কেবলমাত্র এক বস্তু থেকে অপর বস্তুটা ট্রান্সফার বা স্থানান্তরণ হয়। অর্থাৎ এই যে শক্তির নিত্যতা সূত্রতে কিনা শক্তি অবিনশ্বর, শক্তিকে ভাঙা যায় না। এবার আমি কি বলছি, এটা এটা কিন্তু শক্তি মানে কি, কোন শক্তি, এটা কিন্তু যান্ত্রিক শক্তি, এটা কিন্তু যান্ত্রিক শক্তি, ঠিক আছে, যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি নিতে শুধু তুমি যদি রাসায়নিক শক্তি দেখো, রাসায়নিক শক্তি দেখো, সেটা কিন্তু যান্ত্রিক শক্তির থেকেই আসছে, সেটা কিন্তু যান্ত্রিক শক্তির থেকেই আসবে। হ্যাঁ, তুমি যদি তড়িৎ শক্তি দেখো, তুমি যদি তড়িৎ শক্তি দেখো, সেটাও কিন্তু কার থেকে আসবে, সেটা আসবে যান্ত্রিক শক্তির থেকে, ঠিক আছে। তুমি যদি তুমি কোন শক্তি, তুমি যদি চুম্বক শক্তি দেখো, চুম্বক শক্তি দেখো, সেটাও কার থেকে আসবে, যান্ত্রিক শক্তির মাধ্যমে আসে। অর্থাৎ যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তির মাধ্যমে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। আর যান্ত্রিক শক্তি মান এই পুরো বিশ্বে হচ্ছে ধ্রুবক। তো যাই হোক, কোনো কথা না বাড়ি লাস্টের যে জিনিসটা একদম সুন্দর, যেটা ব্যাখ্যা করি। দেখো ব্যাখ্যা করার জন্য আমাদের একটা ছবি লাগবে। কি ছবি, সাইড একটু ছোট করে আঁকছি, দেখো দেখো এটা ধরো আর্ট সারফেস ES, ডিনোট করছি ES, ঠিক আছে, আর্ট সারফেস ডিনোট করছি। ধরো এখানে একটা বল রয়েছে, একটা বল রয়েছে, ঠিক আছে। এবার আমি বলটাকে কোথায় নিয়ে গেলাম, ওপরে নিয়ে গেলাম আমি, ঠিক আছে। তাহলে আমি এটাকে মুছে দিই, বলটা তো আর এখানে নেই, বলটা কোথায় নিয়ে গেলাম আমরা, বলটাকে আমরা ওপরে নিয়ে গেলাম, এই ওপরে নিয়ে গেছি। তাহলে এখানে আমরা বলটা আমরা রেখে দিচ্ছি, আমরা এখানে ধরো মানে এই ধরো পেনটাকে ধরো এই ভূমির থেকে ধরো এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে, ধরো পেনটাকে ধরো এখানে রেখে দিচ্ছি, এই ধরো এই পজিশনটা, ঠিক আছে। বা ধরো পেনই আঁকলাম, ধরো পেনই আঁকলাম, এই ধরো পেন, ঠিক আছে, ধরো পেন রেখে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি আমি কি বললাম, পেনটাকে রেখে দিয়েছি। তোমরা জানো যে ভূপৃষ্ঠ থেকে কোনো জিনিসকে যদি উপরের দিকে তোলা হয় তাহলে তার মধ্যে কি শক্তি জমা হবে, স্থিতি শক্তি জমা হবে, তার মধ্যে কি শক্তি জমা হবে, স্থিতি শক্তি জমা হবে, ঠিক আছে। অর্থাৎ এই ধরো সারফেস রয়েছে, ভূপৃষ্ঠ রয়েছে, ভূপৃষ্ঠ থেকে যদি কোনো জিনিস উপরের দিকে নাও তাহলে তার মধ্যে কি শক্তি আসবে, স্থিতি শক্তি আসবে, ভরপুর স্থিতি শক্তি থাকবে। আমি এখন পেনটাকে আমার মেঝে থেকে আমি এতটা উপরে তুলেছি, এখন এর মধ্যে ভরপুর স্থিতিশক্তি রয়েছে, অর্থাৎ ইপি বা পোটেনশিয়াল এনার্জি একদম ভরপুর রয়েছে, কিন্তু ইকে অর্থাৎ গতিশক্তি জিরো, ইকে জিরো, ইপি অনেক আছে, বুঝলে। অর্থাৎ স্থিতিশক্তি, অর্থাৎ এখানে যদি দেখা স্থিতিশক্তি বা পিই, ইপি আছে বাট ইকে শূন্য, ঠিক আছে। ইপি আছে কিন্তু ইকে শূন্য, কেন, দেখো একে এখন আমার গতিশক্তির মধ্যে রয়েছে, আমি যখন ছেড়ে দেবো তখন এর মধ্যে গতিশক্তি আসবে, কিন্তু এখন এখানে কোনো গতিশক্তি নেই, এখন এর মধ্যে ভরপুর ইপি বা স্থিতিশক্তি রয়েছে। তো
স্থিতিশক্তি রয়েছে এরা। এবার ধরো আমি এটাকে কি করলাম না, দেখালাম যখন এরকম করে ছেড়ে দিলাম। এই ধরো এখান থেকে যখন এটাকে ফেললাম, ধরো এখান থেকে ধরো এই জায়গাটায়, এখান থেকে ধরো এই জায়গাটায়, মানে এখান থেকে পড়তে পড়তে তো মাটিতে যাবে। এবার এইখান থেকে ধরো এই জায়গাটায় জাস্ট মানে একদম মাঝামাঝি জায়গাতে না, মানে একটা এখান মানে মানে প্রথম থেকে প্রাথমিক বিন্দু থেকে একদম অন্তিম বিন্দুর মাঝখানে যে কোনো একটা জায়গা। তো ধরো এরকম করে ধরলাম। এইখানে কি হবে, এখানে তো তার পুরোপুরি স্মৃতিশক্তি পুরো ভরপুর ছিল, গতিশক্তি শূন্য ছিল। কিন্তু যখন আমি এটাকে ফেললাম, যখন মাঝখানে স্মৃতিশক্তিও রয়েছে, আবার গতিশক্তিও রয়েছে, ঠিক আছে, মানে স্থিতিশক্তি অল্প, গতিশক্তিও অল্প রয়েছে। আবার যখন একেবারে নিচে চলে যাবে, তখন আবার কি গতিশক্তি পুরো একদম ফুল, বাট মানে স্থিতিশক্তি একেবারেই শূন্য, ঠিক আছে। যেখানে এখানে যেমন কিনা মানে এখানে যেমন ইপি আছে বাট ই কে নেই, এখানে আবার কি হবে না ইপি নেই বাট ই কে আছে, ঠিক আছে। কিন্তু এই মাঝখানের জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুবই সোজা। তো এখানে ছিল পেনটা, তো এখানে যখন যদি ফেলে দিই তখন এর মধ্যে স্থিতিশক্তিও রয়েছে, গতিশক্তিও রয়েছে। হ্যাঁ, কম বেশি হতে পারে বাট রয়েছে, দুটোই রয়েছে। এখানে যেমন একটা আছে একটা নেই, একটা আছে একটা নেই, বাট এখানে দুটোই রয়েছে এই মাঝখানে জায়গাটা। এবারে এখান থেকে এই মাঝখানে জায়গাটা রয়েছে। আবার বলে দিই যে বস্তু যখন ওপর থেকে নিচে ভূপৃষ্ঠের দিকে নামবে, তখন তার মধ্যে স্থিতিশক্তি কমে আর গতিশক্তি বাড়ে। আবার যখন ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে ওপরের দিকে তোলা হয়, তখন গতিশক্তি কমে আর স্থিতিশক্তি বাড়ে। বুঝতে পেরেছ? তাহলে এই একটা বস্তু রয়েছে ভূপৃষ্ঠের ওপরে, ঠিক আছে। এবার আমি এটাকে ফেললাম এই ধরো মাঝামাঝি স্থানে, অনেক বড় হয়ে গেছে, এটা ফেললাম, ঠিক আছে, এটা ফেললাম, ঠিক আছে। আবার এটা ধরো এ প্রান্ত, এটা ধরো এ বিন্দু, এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, আর আরেকটা ফেলছি একদম মাটিতে লাগার একদম আগের স্টেজে, মানে এই ধরো ভূপৃষ্ঠ রয়েছে, ধরো একটা বল এখানে রয়েছে, আবার এখান থেকে এখানে আসছে, আবার এখান থেকে এখানে লাগার একদম ভূপৃষ্ঠের একদম আগে, মানে টাচ করার ঠিক আগের মুহূর্তে তার গতিশক্তি কত ছিল, তার যান্ত্রিক শক্তি কত ছিল, সেটা আমরা মাপবো। কারণ কোনো বস্তু ওপর থেকে পড়ার পর যদি ভূপৃষ্ঠটা টাচ করে দেয়, তাহলে ওখানেই তার সব স্মৃতিশক্তি শেষ, কিন্তু আমাদের কি যান্ত্রিক শক্তি মানে কি, যান্ত্রিক শক্তি মানেই তো হলো স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, অর্থাৎ আমাদের স্থিতিশক্তি গতিশক্তি মাপতে হবে। যদি এই টাচ বা শরীর টাচ করে যায়, তাহলে কি হবে, তাহলে তো আমাদের মানে স্থিতিশক্তি থাকছে না, অনলি গতিশক্তি থাকছে। তাহলে কি যান্ত্রিক শক্তি হবে? যান্ত্রিক শক্তি হবে না। যান্ত্রিক শক্তি তখনই হবে যখন স্থিতিশক্তিও থাকবে। তা আমরা এখন যান্ত্রিক শক্তি নিতে সূত্র করছি, তো আমাদের ঠিক ভবিষ্যতের আগের মুহূর্তে আমাদের ওটা মাপতে হবে। এমন কিছু রকেট সায়েন্স নয়, একদম সহজ জিনিস। তো যাই হোক, তো এটা ধরো বি বিন্দু, আর এখানে ঠিক পড়ার আগে, এইখানে ধরো পড়ার ঠিক আগের মুহূর্তে, ঠিক আছে, একদম পড়ার আগে, আসলে দেখতে পাচ্ছ, হ্যাঁ, পড়ার আগের ঠিক এই আগের মুহূর্তে, এই ধরো সি, ওকে, ব্যাস। এবার আমরা করবো না, চালু করবো আমাদের কাজ। তো দেখো, আমরা প্রথমে এ বিন্দু সি বিন্দু হেভি সোজা। দেখো এ বিন্দুতে কি রয়েছে, দেখো এ বিন্দুর শক্তি, এ বিন্দুর যান্ত্রিক শক্তি আর লিখছি না, বা দেখো এ বিন্দুর যান্ত্রিক শক্তি, যান্ত্রিকটাকে আমি একটু শর্টকাটে লিখছি, আমি বা তুমি পরীক্ষার খাতায় যান্ত্রিক শক্তি লিখবো। দেখো এ বি মানে এ বিন্দু যান্ত্রিক শক্তি, কি এ বিন্দু যান্ত্রিক শক্তি, এ বিন্দু যান্ত্রিক শক্তি মানে কি, আমরা আবার বলছি যান্ত্রিক শক্তি মানে কি না স্থিতিশক্তি অর্থাৎ ইপি, হ্যাঁ, ইপি প্লাস গতিশক্তি। ভালো করে শুনুন, গতিশক্তি অর্থাৎ ই কে, ওকে, ই কে, হ্যাঁ। তাহলে আমাদের যান্ত্রিক শক্তি মাপার জন্য ইপি ই কে দুটোই মাপতে হবে। তাহলে যান্ত্রিক শক্তি, তাহলে ইপি প্লাস ই কে যেরকম থাকা। এবার আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি যে ইপি আর ই কে সূত্রটা কি। ইপি মানে পোটেনশিয়াল এনার্জি সূত্র কি, এম জি এইচ, আর
ইকে তো এখানে শূন্য, আর কি মাপবো? আমি কি বললাম, ওপরে কোনো নিচ থাকলে তার গতিশক্তি শূন্য হয়, অর্থাৎ কারেন্টের ক্ষেত্রে শূন্য হয়। তাহলে mgh, ঠিক আছে, এ বিন্দু শক্তি mgh, ঠিক আছে, এটা 1 নম্বর হয়ে গেল। এটা হচ্ছে এবিসি এর মানে এর হয়ে গেল, মানে এ বিন্দু শক্তি পেয়ে গেলাম না। এবার হচ্ছে বি বিন্দুর শক্তি। বি বিন্দুর শক্তি এটা একটু ইম্পর্টেন্ট আছে, সোজা। বি বিন্দুর যান্ত্রিক শক্তি, বি বিন্দু যান্ত্রিক শক্তি। এইবার দেখো, এই বি বিন্দু যান্ত্রিক শক্তি মাপার জন্য আমাদেরকে একটা জিনিস করে নিতে হবে। কি করতে হবে না, আমরা জানি যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, ঠিক আছে। একটা জিনিস আমাদের বলে রাখি, এইখান থেকে এতটা একটা উচ্চতাতে রেখেছে, তো মানে আমি ধরো ভবিষ্যৎ থেকে একটা পেনকে এতটা উচ্চতায় রেখেছি, তো এখান থেকে একটা নিশ্চয় একটা উচ্চতা রয়েছে, তো আমি এখান থেকে একটা উচ্চতা রয়েছে, এখান থেকে একটা উচ্চতা রয়েছে, হ্যাঁ। তো এই উচ্চতা তো আমি জানি না, তো আমি ধরো এই দিতে হচ্ছে উচ্চতাকে, ঠিক আছে। আবার এ থেকে বি বিন্দুর একটা উচ্চতা রয়েছে, মানে এই ধরো একটা জিনিস রয়েছে, এখানে ধরো একটা বল রয়েছে, মানে আর এখান থেকে এখানে ধরো একটা 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 উচ্চতা রয়েছে, পুরো একটা উচ্চতা রয়েছে, মানে এখান থেকে পুরো ভূপৃষ্ঠ তুলেছে একটা উচ্চতা রয়েছে পুরোটা এইচ। আবার এখান থেকে যখন এটা করছে, এখান থেকে এইটুকু যেখানে যেতে এরও একটা উচ্চতা রয়েছে, এখান থেকে যে উচ্চতাটা রয়েছে, এখান থেকে উচ্চতা, সেটা হচ্ছে আমি এইচ ধরছি। অর্থাৎ পেন, এই ধরো পেনটাকে ছেড়ে দিলাম, ঠিক আছে, এই ধরো পেনটাকে ছেড়ে দিলাম, এইখান থেকে এখানে যেতে, এইখান থেকে এখানে যেতে যতটা পরিমাণ, এখান থেকে ভূপৃষ্ঠ পুরো, এখান থেকে পুরো ভূপৃষ্ঠ, মানে 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 ভূপৃষ্ঠ থেকে পুরো এখানে একটা উচ্চতা রয়েছে, পুরোটাকে আমি ধরছি কি এইচ ধরছি। এবার এইখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু একটা উচ্চতা রয়েছে, এখান থেকে এখানে বলছে একটা উচ্চতা রয়েছে, এই উচ্চতাটাকে আমি কোথা থেকে কি ধরছি, এক্স ধরছি, ঠিক আছে। এই উচ্চতাটাকে আমরা এক্স ধরছি, এক্স, ঠিক আছে। চলো পরীক্ষা দাও, অঙ্কে ফিরে আসি। তো 2as, ঠিক আছে, তো ও আছে মানে 2as মানে এটা 2gx হবে, 2gx করবো, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স দিক দিয়ে টানছে, gf গ্র্যাভিটেশনাল ফোর্স টানছে, এখানে হবে 2g আর x কেন না, এই যে উচ্চতা না, তাই 2gx। তো বা ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার, ইউ তো কি, ইউ তো শূন্য, শূন্য স্কয়ার কত হয়, শূন্যই তো হয় না, তাহলে কি এটা কত হবে, শূন্য হবে, শূন্য শূন্য প্লাস 2g, শূন্য প্লাস 2g, হ্যাঁ, এক্স, ঠিক আছে, শূন্য প্লাস 2gx, অর্থাৎ বলতে পারি যে শূন্যটা নেই, অর্থাৎ এখানে লিখে দিই শূন্য, বা বি স্কয়ার ইজ ইকুয়াল টু 2gx। ওকে, এইটা আমাদের লাগবে, মানে এই জিনিসটা আমাদের লাগবে প্রমাণ, মানে বি এখনো কিন্তু বি বিন্দু শক্তি বেরোয়নি, কেয়ারফুল, বি কেয়ারফুল, বি বিন্দু শক্তি এখনো বেরোয়নি, আমাদের এমজিএইচ এর কোনো একটা মান বেরোবে, এখন কিন্তু কিছুই বেরোয়নি। বি স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh, হ্যাঁ, মানে এটাকে আমাদের লাগবে বলে এটাকে আমরা একটু প্রমাণ করে দিলাম আগে, এই জিনিসটাকে আমরা একটু প্রমাণ করে দিলাম, ঠিক আছে। তো প্রমাণে আমরা কি পেলাম না, এটা বি স্কয়ার ইজ ইকুয়াল টু 2gx, ইউ স্কয়ারের মান শূন্য, তাই শূন্য, আর এক্স অর্থাৎ এ থেকে বি বিন্দুর যে উচ্চতা, এ থেকে সি বিন্দুর উচ্চতা হচ্ছে এইচ, আর এ থেকে সি বিন্দুর উচ্চতা, মানে সরি, এ থেকে সি বিন্দুর উচ্চতা এইচ, আর এ থেকে বি বিন্দুর উচ্চতা হচ্ছে এক্স, এটা 2gx। তাহলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু 2gx পেয়ে গেলাম, ই স্কয়ার যেহেতু 0 ইউজ কর, তো আমাদের এটাই লাগবে যে বি স্কয়ার ইজ ইকুয়াল টু 2gx। তো এটা আমরা লিখে নিই তো সাইডে, যে বি স্কয়ার ইজ ইকুয়াল টু 2gx, ওকে, ব্র্যাকেট করে দিচ্ছি। এবার আমরা আগের ফর্মে সাজাবো যান্ত্রিক শক্তি, মানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, অর্থাৎ ইপি প্লাস ইকে ইজ ইকুয়াল টু ইপি প্লাস ইকে, মানে ইপি মানে কি, mgh, এখানে তো গতিশক্তিও রয়েছে, কারণ এর মাঝখানে যেহেতু, তাহলে গতিশক্তিও থাকবে, তাহলে প্লাস গতিশক্তি সূত্র কি, হাফ এম ভি স্কয়ার, ওকে, এম ভি স্কয়ার। এবার বা দিচ্ছি, বা এম জি এইচ, দেখো এইচ কি, এখানে এইচ বলতে কি পুরোটাই এ থেকে সি বিন্দুর উচ্চতা বোঝাচ্ছে, কিন্তু আমি যখন বি বিন্দু শক্তি বার করবো, তাহলে আমাকে এক্স আনতে হবে, এক্স এখান থেকে এতটা উচ্চতা হচ্ছে এক্স, তাহলে এখান থেকে এতটা উচ্চতা এক্স, আর এখান থেকে পুরোটার উচ্চতা সি, তাহলে এখান থেকে এইটুকু উচ্চতাতে কত হবে,
তাহলে এম জি এইচ মাইনাস এক্স করে দিলাম, পুরোটার থেকে এইটুকুই বাদ দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে পেয়ে যাবো এম জি এইচ মাইনাস এক্স, ঠিক আছে, প্লাস হাফ এম ভি স্কোয়ার। দেখো ভি স্কোয়ার এখানে কি হয়েছে, ভি স্কোয়ার এখানে ভালো করে দেখো, এইদিকে লক্ষ্য করো যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gx, ভি স্কোয়ার হলো 2gx, তাহলে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার জায়গায় কি লিখবো, ভি স্কোয়ার জায়গায় লিখবো 2gx ইন্টু 2gx। ওকে, এবার দেখো 2gx, তাই তো, কি করতে হবে না, দেখো এখানে দেখো ভালো করে দেখো কি 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 কাটাকুটি যাবে, কি কি কাটাকুটি যাবে, দেখো এই পদটাকে যদি একটু ভালো করে দেখা হয় তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে হাফ এম ভি স্কোয়ার জায়গায় 2gx বসিয়েছি, তাহলে কি হবে 2 কেটে গেল, 2 আর 2 কেটে গেল, তাই তো, তাহলে কি করে থাকলো এম জি এইচ মাইনাস এক্স প্লাস এম জি এক্স। ওকে, এবার এম জির সঙ্গে এইচ মাইনাস এক্স কে গুণ করে দেবো, একবার মানে একবার হচ্ছে মানে এম ডির সঙ্গে একবার এইচ এর সঙ্গে এইচ এর গুণ করবো, আর এম ডির সঙ্গে আবার এক্স এর গুণ করবো, তাহলে কি হবে না, হবে যে এম জি এইচ মাইনাস এম জি এক্স, হ্যাঁ, প্লাস এম জি এক্স। এবার ভালো করে দেখো, ভালো করে দেখো এম জি এইচ, এটা এম জি এইচ, এটা এম জি এক্স, আর এটা এম জি এক্স, মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এম জি এইচ। তাহলে বি বিন্দুর উচ্চতা কত, বি বিন্দুর উচ্চতা কত এম জি এইচ, বি বিন্দুর উচ্চতা হয়ে গেছে, আর তাহলে সি বিন্দু, তাহলে সি বিন্দুর উচ্চতা, সি বিন্দুর উচ্চতা একদম সোজা, সি বিন্দুর যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি, হ্যাঁ, সি বিন্দু যান্ত্রিক শক্তি, সি বিন্দু যান্ত্রিক শক্তি কি, দেখো দেখো সি বিন্দু যান্ত্রিক শক্তি কি, এখানে ইপি 0 বাট ই কে রয়েছে, অর্থাৎ ইপি প্লাস ই কে, ঠিক আছে, বা ইপি নেই, ইপি তো নেই, ইপি তো শূন্য, শূন্য, ইপি কত রয়েছে, ইপি একেবারেই শূন্য রয়েছে, তাহলে কি লিখবো হাফ ই কে মানে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, এটাকে একটু এখানে লিখছি 0 প্লাস হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, ইপি প্লাস ই কে যান্ত্রিক শক্তি, শক্তি প্লাস গতির শক্তি, ঠিক আছে। এবার কি ইপি মানে একদম এইখানে, এখানে কি না শক্তি শূন্য বাট গতি শক্তি রয়েছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে আবার লিখি 0 প্লাস, যেহেতু সেই শক্তি নেই তাই 0, হাফ এম ইন্টু এম, এবার আবার দেখো ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে কি, ভি স্কোয়ার মানে 2gx ইন্টু 2g কত 2gx, না এবার কিন্তু x হবে না, কারণ কি এ থেকে সি, এখন এই বস্তুটা, এখন এই পেনটা পুরোপুরি নাকি না পুরোপুরি একটা মানে ওপর থেকে নিচ পর্যন্ত পুরোপুরি ডিস্টেন্স কভার করে ফেলেছে, তখন এ থেকে বি মানে কেবলমাত্র হাফ ডিস্টেন্স কভার করেছিল বলে আমি একটা উচ্চতা ধরে নিয়েছিলাম এক্স, কারণ তার মানে 2gx করেছিলাম, বাট যেহেতু এখানে এই পেনটা পুরোপুরি অর্থাৎ এই যে পুরোপুরি, এই যে আবার দেখো এই যে পুরোপুরি উচ্চতা যেহেতু কভার করে ফেলেছে, পুরোপুরি উচ্চতা কভার করে মানে এ থেকে সি বিন্দু পুরোপুরি উচ্চতা কভার করে ফেলেছে, তো এ থেকে সি বিন্দু উচ্চতা কত ছিল এইচ, তো এ থেকে সি বিন্দু উচ্চতা কত ছিল, এ থেকে সি বিন্দু উচ্চতা ছিল কত এইচ, তাহলে আমরা কি লিখবো 2gx এর জায়গায় জাস্ট এখানে 2gh লিখবো, তো আবার সেম 2 কেটে গেল, বা 0 প্লাস এম জি এইচ বা এম জি এইচ, ব্যাস দেখো এখানে কিন্তু এম জি এইচ, দেখো এখানে এম জি এইচ, এখানে এম জি এইচ, এখানে এম জি এইচ, তো দেখো প্রত্যেকটা বিন্দুতেই দেখো এম জি এইচ কিন্তু পেয়ে গেছে, দেখো এখানে এম জি এইচ, এখানে এম জি এইচ, এখানেও এম জি এইচ, আর ছবিটা দেখে এই করে নাও, আর যদি তোমরা চাও একটু জুম করে দেখে নিতে পারো, আর আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, এই যে জুম করে দেখাচ্ছি, দেখে নাও। আর আজকে আমি চেষ্টা করি যেটা বোর্ডটাকে একটু সামনে এগিয়ে নেওয়া, যাতে তোমরা ভালো করে দেখতে পাও, কারণ আজকে একটু খুব ইকুয়েশন মানে ক্যালকুলেশনের আজকে সিরিজটা ছিল, দেখে নাও। আর আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো,
আর যদি কিছু অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আর আমি সেই বিষয়ে যদি অসুবিধা থাকলে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের বস্তুদের গতিশক্তি সমান আর বস্তুদের ভরবেগ সমান, এই দুটোর ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে আবার বলো, আমি আবার শর্টস বা এমনি বড় ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আশা করি আজকের তোমাদের ভিডিও আজকের আমার ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে এবং খুব ভালো হবে। তো এই আশা নিয়ে আজকে এইটুকুই ক্লাস শেষ করলাম।